প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করেছি। তো চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় নন ফাইনাইট ভার্ব। আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করার আগে একটা এমন প্রস্তুতি দরকার, সবার মনোযোগ থাকতে হবে। কেউ যদি কোনো প্রশ্ন থাকে সে হাত তুলে প্রশ্ন করবে, এরপর আমরা ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জেনে নিই আসলে নন ফাইনাইট ভার্বটা কি। যে ভার্ব সাবজেক্ট, পার্সন এবং নাম্বার অনুসারে পরিবর্তন হয় না, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এর আগে আমরা একটু বলে নেই, নন ফাইনাইট ভার্ব আসলে মূলত তিন ধরনের। একটি হচ্ছে জেরান্ড, পার্টিসিপল ইনফিনিটিভ। তাহলে আমরা দেখলাম যে নন ফাইনাইট ভার্বের তিনটা ধরন আছে। একটাকে বলে জেরান্ড, আরেকটা পার্টিসিপল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ। তো আমরা একটা একটা আলোচনা করি। আমরা আগেই বলেছি যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, যে ভার্ব সাবজেক্ট, পার্সন, নাম্বার অনুসারে পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তবে নন ফাইনাইট ভার্বের একটাকে বলা হয় জেরান্ড, আরেক ধরনের আছে সেটাকে বলে পার্টিসিপল, আরেক ধরনের হচ্ছে সেটা ইনফিনিটিভ। তো প্রথমে আমরা জেরান্ড সম্পর্কে আলোচনা করি। Swimming is a good exercise. এখানে একটু খেয়াল করো, এই সুইমিং শব্দটা জেরান্ড। এর কারণ হচ্ছে যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করে তখন তাকে জেরান্ড বলে। তাহলে জেরান্ডের সংজ্ঞাটা কি? যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করে তখন তাকে জেরান্ড বলে। তাহলে আমরা সুইম শব্দটা কিন্তু একটা ভার্ব, এর অর্থ হচ্ছে সাঁতার কাটা। তাহলে এটার সাথে আইএনজি যুক্ত হলো এবং এটি নাউন হিসেবে কাজ করছে। এই বাক্যে সুইমিং হচ্ছে সাবজেক্ট। তাহলে নাউনের কাজ করবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। এটা আমরা ধাপে ধাপে আলোচনা করি। তাহলে এই বাক্যে সুইমিংটা হচ্ছে সাবজেক্ট এবং এটা কিসের কাজ করেছে? নাউনের কাজ করেছে। সুতরাং এটাকে কি বলে? জেরান্ড। তাহলে জেরান্ড কাকে বলে বলতো? যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করে তাকে জেরান্ড বলে। আচ্ছা, এই বাক্যে জেরান্ড কি হিসাবে বসেছে? সাবজেক্ট হিসাবে বাক্যে বসেছে। তো চলো আরেকটা উদাহরণ দেই। আই এনজয় সুইমিং। এখানে একটু খেয়াল করো, আরো একটু বাড়াই দিলাম। I enjoy swimming in the pond. আমি পুকুরে সাঁতার কাটাকে উপভোগ করি, পুকুরে সাঁতার কাটতে উপভোগ করি, এনজয় করি। এখানে একটা জিনিস খেয়াল করো, এনজয় হচ্ছে মূল ভার্ব, এটা ফাইনাইট ভার্ব।
কারণ এটা চেঞ্জ হতে পারে সাবজেক্ট। যদি এখানে হি দেয় তাহলে এনজয়েস এস হবে নিয়ম অনুসারে। কথা বুঝতে পেরেছ? কিন্তু সুইমিং এমন একটা ভার্ব, এটার সাথে আইএনজি ফর্ম আছে এবং এই বাক্যে এটা অবজেক্ট। আই এনজয় সুইমিং। আমি কি কাকে উপভোগ করি যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর আসে কি সুইমিং। এই বাক্যে অবজেক্ট। তাহলে দেখলাম কি যে জেরান্ড কি হতে পারে, বাক্যে অবজেক্ট হিসাবেও ব্যবহার হতে পারে। এখন দেখো ওই যে আমরা বলেছিলাম যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, যে ভার্ব সাবজেক্ট পার্সন অনুসারে পরিবর্তন হয় না। এখন একটু চেক করি। আচ্ছা, তুমি যদি এখানে হি দাও, হি সাবজেক্ট যদি আই এর পরিবর্তে আমরা হি লিখি তাহলে কে চেঞ্জ হবে? এনজয় চেঞ্জ হবে না সুইমিং চেঞ্জ হবে? এনজয় চেঞ্জ হবে। কারণ কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি করতে হবে? এস বাই এস। সে পরিবর্তন হতে পারে কিন্তু এই জন্য এটা ফাইনাইট ভার্ব। আর সুইমিং কখনোই পরিবর্তন হবে না। এখানে যদি সাবজেক্ট দে হয় তাহলে সুইমিং পরিবর্তন হবে না। তাহলে এটা কি সাবজেক্ট পার্সন অনুসারে পরিবর্তন হয়? সুইমিং ভার্বটা এখানে কি সাবজেক্ট পার্সন অনুসারে কি পরিবর্তন করা সম্ভব? সম্ভব না। সুতরাং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এটার নাম হচ্ছে জেরান্ড। এবং এই বাক্যে জেরান্ড কি হয়েছে? অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আমি মনে করি বিষয়টা সহজ। এবং এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা এখন আলোচনা করছি না। এখানে এটা হচ্ছে জেরান্ড এবং এই বাক্যে এটা হচ্ছে অবজেক্ট। বিষয়টা পরিষ্কার হয়েছে? আচ্ছা, এখানে কোনোভাবে আমরা এই সুইমিং ভার্বটা দেখে টেন্স চেনা যায় না। কোনটা দেখে টেন্স চেনা যায় বলো তো? এনজয়। কেন? আই এনজয় সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু আমরা সুইমিং দেখে কখনো বলতেছি না যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি দেখে বলতেছি? এই এনজয় ভার্বটা দেখে বলতেছি যে সাবজেক্ট প্লাস ভার্বের বি ওয়ান ফর্ম, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এটা দেখে কখনো টেন্স চেনা যাচ্ছে না। সুতরাং সুইমিংটা হচ্ছে জেরান্ড এবং এটি নন ফাইনাইট ভার্ব। চলো জেরান্ডের আরো একটি উদাহরণ দিই। তাহলে আমরা দুইটি বাক্যের মধ্যে কি দেখলাম? সাবজেক্ট হিসাবে জেরান্ড হতে পারে, অবজেক্ট হিসাবে জেরান্ড হতে পারে। এখন যদি আমরা এরকম একটি বাক্য লিখি, he is good at drawing। আচ্ছা, ড্র একটা ভার্ব, এটা অর্থ আঁকা, এটার সাথে আইএনজি দিলাম। তাহলে এখানে একটা জিনিস দেখলাম কি প্রিপোজিশনের পরেও জেরান্ড হতে পারে। এট একটা প্রিপোজিশন, এটার পরেও জেরান্ডের ব্যবহার হতে পারে। যেমন ড্র আঁকা, এটার সাথে আইএনজি যুক্ত হলো এবং এই বাক্যে এটা নাউনের কাজ করেছে এবং এটা বসেছে কি একটা প্রিপোজিশনের পরে। এটা দেখে আমরা টেন্স চিনতে পারি না। টেন্স চিনতে পারি কোনটা দেখে? ইজ দেখে। এবং ইজটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট না। কারণ কি সে পরিবর্তন হতে পারে। আমরা যদি এখানে আই দিতাম তাহলে ইজ কি হতো? এম হয়ে যেত, আই এম গুড এট। যদি এখানে আমরা সাবজেক্ট হি এর জায়গায় দে দিতাম তাহলে এটা কি হতো? জোরে বলো, দে আর হতো, দে আর গুড এট ড্রয়িং হয়ে যেত। তাহলে এই ইজ ভার্বটা বারবার পরিবর্তন হতে পারে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। কিন্তু ড্রয়িং ভার্বটা সে কখনো পরিবর্তন হতে পারে না, এই জন্য এটাকে নন ফাইনাইট ভার্ব বলে এবং এটার স্পেশাল একটা নাম, সেটা হচ্ছে জেরান্ড। তাহলে এটা কোথায় বসেছে? একটা প্রিপোজিশনের পরে বসেছে। তাহলে আমরা জেরান্ডের ব্যবহার তিনটি বাক্যের মাধ্যমে দেখাইলাম। তারপরে একটা আছে পার্টিসিপল। I saw a crying baby. I saw a crying baby মানে কান্নারত আমি একটা শিশুকে দেখলাম। এখানে একটু খেয়াল করো,
এখানে ক্রাই হচ্ছে ভার্ব এবং এটার সাথে আইএনজি যুক্ত আছে। এখন এটাকে আমরা জেরান্ট না বলে পার্টিসিপল কেন বলবো, এটা একটা বিষয়। আগে আমরা বলেছি স এখানে একটা ভার্ব, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব না, এটা ফাইনাইট ভার্ব। কারণ কি, এটা চেঞ্জ হতে পারে। যেমন আই স পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ভার্বের বি2। কিন্তু যদি এখানে দেই আই সি, তখন সে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। কথা বোঝা নাই? তাহলে এটা চেঞ্জ হতে পারে, সুতরাং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব, এটা নিশ্চিত, কিন্তু এটা দেখে আমরা টেন্স চিনতে পারতেছি না। এবং এটা জেরান্ট না, এটাকে পার্টিসিপল বলবো। কেন বলবো, চলো শিখি। যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের কাজ করে না। কি এর কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটাকে জেরান্ট না বলে কি বলে? পার্টিসিপল। কি বলে? তাহলে যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ না করে সেটা কি হয়? অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল। তখন নাম হবে কি? সেটা পার্টিসিপল। তাহলে এখানে ক্রাইং এটি একটি পার্টিসিপল এবং এটি নন ফাইনাইট ভার্ব। আমরা বলেছি নন ফাইনাইট ভার্ব কখনো পরিবর্তন হতে পারে না, এটা দেখে টেন্স চিনা যায় না, এবং সাবজেক্ট পারসন নাম অনুসারে এটা কোনো পরিবর্তন হয় না। তাহলে এটার নাম কি, জেরান্ট নাকি পার্টিসিপল? পার্টিসিপল। কারণ কি, এটা কি নাউনের কাজ করেছে না অ্যাডজেক্টিভের কাজ করেছে? অ্যাডজেক্টিভের কাজ করেছে। কথাটি কি ক্লিয়ার হয়েছে? এখন সমস্যা হচ্ছে এই যে পার্টিসিপল আছে, এই পার্টিসিপল আবার তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমরা একটি করে উদাহরণ দেই। যখন ভার্বের সাথে আইএনজি হবে তখন এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। এটা এখন পাস্ট পার্টিসিপল তাহলে কি? যেমন he has broken the glass। আচ্ছা বলো তো, এটা ভার্বের কোন রূপ? B3, ফার্স্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপলের কোন ফর্মে পড়ছে? এটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, 3 নাম্বার ফর্ম। আচ্ছা তাহলে এটা কি নন ফাইনাইট ভার্ব? এটা কি? কারণ সে পরিবর্তন হবে না। হতে পারে হ্যাজ পরিবর্তন হতে পারে, হ্যাজ হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন? আমরা যদি এখানে দে ব্যবহার করি তাহলে সে কি হবে? দে হ্যাভ। হ্যাজের জায়গায় কি হবে? এখানে যদি আই ব্যবহার করি তাহলে হ্যাভ হবে। সে পরিবর্তন হয়ে যেতে পারে, সাবজেক্ট টেন্স অনুযায়ী পরিবর্তন হতে পারে। কিন্তু এই হ্যাভ হ্যাজ যাই হোক না কেন, হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের কি ফর্ম থাকে? থার্ড ফর্ম থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। সে কখনো পরিবর্তন হবে না। সুতরাং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরেকটা বিষয় হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটা খুবই সোজা। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে তোমার having finished my dinner, having finished my dinner I went out। মানে হচ্ছে যে রাতের খাবারটা শেষ করার পরে আমি বাইরে চলে গেলাম। এখানে একটা জিনিস দেখো, যখন হ্যাভিং এর পরে যদি ভার্ব থার্ড ফর্মে থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, তখন আমরা তাকে বলবো পারফেক্ট পার্টিসিপল। কি বলবো? সোজা, পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ হ্যাভিং এর পরে যখন ভার্বের B3 থাকে তখন আমরা তাকে কি বলবো? পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আমাদের নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা বাকি আছে, সেটা হলো ইনফিনিটিভ। জেরান্ট শেষ হলো, পার্টিসিপল শেষ হলো, এখন ইনফিনিটিভ। এটা খুবই সোজা।
ইনফিনিটিভ, এবং এটা এক ধরনের নন ফাইনাইট ভার্ব। চলো দেখি, I want to go home now. I want to go home now বাক্যটির বাংলা হচ্ছে আমি এখন বাড়ি যেতে চাই। আচ্ছা, এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে go আর একটা হচ্ছে want। আচ্ছা বলো তো দেখি কোন ভার্বটা ফাইনাইট? want। গুড, want ভার্বটা ফাইনাইট ভার্ব। কারণ কি? এটা পরিবর্তন হতে পারে। যদি আমরা এখানে হি দেই তাহলে কি হবে? ওয়ান্স। টেন্সের নিয়ম অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যোগ করতে হয়, তাহলে এই ভার্বটা চেঞ্জ হতে পারে। কিন্তু গো ভার্বটা কখনোই পরিবর্তন করা যাবে না, কারণ এর আগে একটা প্রিপোজিশন টু আছে। আমরা জানি প্রিপোজিশন টু এরপরে ভার্ব সব সময় বি1 ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে, এর কখনো পরিবর্তন হবে না। সুতরাং প্রিপোজিশন টু এরপরে যে ভার্বটা থাকে সেটাকে ইনফিনিটিভ বলে। কি বলে? এবং এই ভার্ব কখনোই পরিবর্তন হয় না। এটা দেখে আমরা টেন্স চিনতে পারি না। সাবজেক্ট পারসন নাম্বার অনুসারে এই ভার্বের কোনো পরিবর্তন নাই। সুতরাং এই ভার্বটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা সেটাকে ইনফিনিটিভ বলি। এর কারণ কি? ইনফিনিটিভ মানেই হচ্ছে প্রিপোজিশন টু এর পরে ভার্বের বি1 ফর্ম। তাহলে এটা কি গোটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এবার তুমি বলো, তুমি দাঁড়াও। আচ্ছা, এটা কেন নন ফাইনাইট ভার্ব? এই ভার্ব টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না, এবং এটা দেখে আমরা টেন্স চিনতে পারি না। এবার বলো তো এটাকে আমরা ইনফিনিটিভ কেন বলি? টু প্লাস ভার্বের সিট ডাউন, টু প্লাস ভার্বের বি1 সেটাকে কি বলে? ইনফিনিটিভ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আজকে কি শিখলাম? নন ফাইনাইট ভার্বের তিনটি ধরনের মধ্যে আছে জেরান্ট, পার্টিসিপল আর একটা আছে ইনফিনিটিভ। এই তিন ধরনের ভার্বই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি আবারও আরেকটু স্মরণ করিয়ে দিই মূল অংশটুকু। যে ভার্ব সাবজেক্ট, পারসন এবং নাম্বার অনুযায়ী কখনোই পরিবর্তন হয় না, এবং যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি না, যে এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, এগুলো চিনতে পারি না, নির্ণয় করতে পারি না, তখন সেই ভার্বগুলোকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। এবং নন ফাইনাইট ভার্বের তিনটি রূপ আছে, একটাকে বলা হয় জেরান্ট, আরেকটাকে বলা হয় পার্টিসিপল, আরেকটা বলা হয় ইনফিনিটিভ। আশা করি আজকের ক্লাসটিতে তোমরা এই ধারণাটি পরিষ্কার হয়েছে তোমাদের। আমরা পরবর্তীতে ক্লাসের মধ্যে অন্য একটি গ্রামার আইটেম নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।